তালিবানিদের আপন দেশে আইন কানুন সর্বনেশে। আরে না, ভুল একটুও বলছি না। কেন জানেন? কারণ যখন বর্ণপ্রথা দাসত্বের ইতিহাস থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে একের পর এক দেশ, তখন আইন পাশ করে দাসত্বকে কার্যত স্বীকৃতি দিচ্ছে আফগানিস্তান। ফিরিয়ে আনছে বর্ণপ্রথা। বিনা বিচারে মহিলাদের ওপর নির্যাতনের স্বীকৃতিও পেয়ে যাচ্ছে তালিবান সমাজ। একবিংশ শতকে পৌঁছেও এই মধ্যযুগীয় ভাবনা কেন আফগানিস্তানের? ভারতের দুপাশে দুই মৌলবাদী দেশের পর আফগানিস্তানের এই নয়া আইন কি ভারতের জন্য চিন্তার কারণ হয়ে উঠতে পারে? উদ্বেগ কি ক্রমেই বাড়ছে? গোটা বিশ্ব যখন সাম্য আর মানবাধিকারের কথা বলছে, তখন আফগানিস্তান কেন উল্টো পথে হাঁটছে? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটর্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। শুরুতেই আপনাদের জানিয়ে রাখি যে আফগানিস্তানে 2026 সালের 4 জানুয়ারি থেকে এক নতুন আইন চালু হয়েছে। নতুন আইনে স্পষ্ট বলা হয়েছে আফগান নাগরিকদের 4টি শ্রেণীতে ভাগ করা হবে। সেই শ্রেণী বিন্যাসের ভিত্তিতেই চলবে দেশের প্রশাসন। দেশের আইনে প্রত্যেক শ্রেণীর জন্য আলাদা আলাদা বিধান রয়েছে। একে বলা হচ্ছে ক্রিমিনাল প্রসিজিওর কোড ফর তালিবান কোর্টস। এতে সই করেছেন তালিবানের সুপ্রিম নেতা হিবাতুল্লাহ আখুন্দ-জাদা। নতুন আইনের 9 নম্বর ধারায় বলা হয়েছে আফগানিস্তানের সমাজ 4টি শ্রেণীতে বিভাজিত হবে। প্রথম শ্রেণীতে রয়েছে উলেমা বা মোল্লাহ অর্থাৎ ধর্মগুরু, আর দ্বিতীয় শ্রেণীতে আশরাফ বা উচ্চবিত্ত। তৃতীয় শ্রেণীতে রয়েছে মধ্যবিত্ত এবং চতুর্থ শ্রেণীতে রয়েছে নিম্নবিত্ত। প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে আলাদা আলাদা আইনের শাসন, যেখানে সংশ্লিষ্ট ব্যক্তির সামাজিক অবস্থান অনুসারে তার শাস্তির ব্যবস্থা করা হয়েছে। যেমন উলেমা বা মোল্লারা যদি কোনো অপরাধ করে, তাহলে স্রেফ তাদের কিছু উপদেশ দিয়েই মুক্তি দিয়ে দেওয়া হবে, কোনো শাস্তি দেওয়া হবে না। আর আশরাফ বা উচ্চবিত্তদের ক্ষেত্রে তারা অপরাধ করলে শাস্তিস্বরূপ ডেকে পাঠানো হবে তাদেরকে আদালতে, সেখানে কিছু উপদেশ দিয়ে আবার তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আর তৃতীয় শ্রেণীর মানে ওই মধ্যবিত্ত আফগানদের জন্য, তাদের ক্ষেত্রে অপরাধ করলে যথাযথ তদন্ত করা হবে এবং শাস্তি দেওয়া হবে, কারাদণ্ড হতে পারে তাদের ক্ষেত্রে। আর শেষমেশ রইল ওই দরিদ্রতম বা নিম্নবিত্ত আফগানরা। তারা অপরাধ করলে কারাদণ্ড, মৃত্যুদণ্ডের মতন সাজা দেওয়া হবে। অর্থাৎ একটি বিষয় খুব পরিষ্কার এখান থেকে যে আইনিভাবে দুর্বল এবং দরিদ্রদের শারীরিক নির্যাতন করার পথ খুলে দিয়েছে তালিবানের নতুন আইন। আর এই আইনে ধর্মগুরু এবং উচ্চবিত্তদের অপরাধে খোলা ছুট দিয়ে দেওয়া হয়েছে, যে কারণে ইতিমধ্যেই সরব হয়েছে মানবাধিকার সংগঠনগুলো। তবে এখানেই শেষ নয়, তালিবানদের নতুন এই আইনে ধর্মীয় বৈষম্যের কথাও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয়েছে হানাফি পথের অনুসারীদের প্রকৃত মুসলিম বলে গণ্য করা হবে, আর বাকিদের ধর্মদ্রোহী বা ধর্মীয় উদ্ভাবক হিসেবে চিহ্নিত করা হয়েছে। আবার আফগানিস্তানের নয়া বিধির 14 নম্বর অনুচ্ছেদ ইমামকে জনস্বার্থ রক্ষার জন্য অপরাধীদের হত্যার অনুমোদন দেওয়ার ক্ষমতা পর্যন্ত দেওয়া হয়েছে। আবার 2 নম্বর অনুচ্ছেদের 11 নম্বর ধারায় বলা হয়েছে যে কেউ জনসমাজের দুর্নীতি এবং ক্ষতি করার জন্য কাজ করলে তাকে মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনোভাবে সংশোধন করা যাবে না। অনুচ্ছেদ 24-এ বলা হয়েছে আফগান নাগরিকরা তালিবান বিরোধী যে কোনো কার্যকলাপের খবর জানাতে বাধ্য থাকবে, আর তা না করলে কমপক্ষে 2 বছরের কারাদণ্ড হতে পারে তাদের। অনুচ্ছেদ 34-এ আবার বলা হয়েছে কোনো নারী যদি অনুমতি ছাড়া বারবার স্বামীর ঘর ছেড়ে বাবা বা অন্য কোনো আত্মীয়দের বাড়িতে চলে যান এবং ফিরতে অস্বীকার করেন, তবে তাকে অপরাধী হিসেবে গণ্য করা হবে এবং 3 মাসের কারাদণ্ড দেওয়া হতে পারে। অনুচ্ছেদ 58 অনুসারে কোনো বিচারক একজন ধর্মত্যাগী নারীকে
ইসলামে ফিরিয়ে আনতে বাধ্য করার জন্য যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারে। এছাড়াও প্রতি 3 দিনে 10টি করে বেত্রাঘাতও এই শাস্তির অন্তর্ভুক্ত রয়েছে। ভাবতে পারছেন? আর সবচেয়ে ভয়ানক হলো অনুচ্ছেদ 59। এই অনুচ্ছেদ 59 অনুযায়ী পুরুষ বা মহিলা নির্বিশেষে যদি নৃত্যশিল্পী হন কিংবা নৃত্যশিল্পীদের দেখতে যান, মানে দর্শক হন, তাহলে তারাও অপরাধী বলে গণ্য হবেন। আর এদের প্রত্যেকের 2 মাসের কারাদণ্ড হতে পারে। নারীদের অধিকাংশকেই এই 4র্থ শ্রেণীতে রাখা হয়েছে, অর্থাৎ বিনা বিচারে মহিলাদের ওপর নির্যাতনের স্বীকৃতিও পেয়ে গেল এই আফগান সমাজ। অর্থাৎ আফগানিস্তানে তালিবানিদের নতুন আইন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই স্পষ্ট হয়ে উঠছে যে এই শাসন ব্যবস্থা কেবলমাত্র কঠোর নয়, বরং পরিকল্পিতভাবে বৈষম্যমূলক। এখানে অপরাধের গুরুত্ব নয়, মানুষের সামাজিক পরিচয় হয়ে উঠছে বিচারের মূল মানদণ্ড। দেখুন কিভাবে একটি রাষ্ট্র নিজেই ঘোষণা করছে যে কেউ জন্মসূত্রে শাস্তির ঊর্ধ্বে, আবার কেউ জন্মসূত্রেই শাস্তির যোগ্য। আর এটা আধুনিক আইনের ধারণার পুরো উল্টো তো বটেই, পাশাপাশি একটি সভ্য রাষ্ট্রের মৌলিক সংজ্ঞাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। দেখুন, এটা পরিষ্কার যে এই আইনের মাধ্যমে তালিবান কার্যত ধর্মগুরু এবং উচ্চবিত্তদের জন্য দায় মুক্তির দেওয়াল তুলে দিয়েছে। অন্যদিকে দরিদ্র এবং প্রান্তিক মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে কারাদণ্ড, শারীরিক নির্যাতন, এমনকি মৃত্যুদণ্ডের পথ। অর্থাৎ আইনের চোখে সমতার যে নীতি বিশ্বজুড়ে স্বীকৃত, আফগানিস্তানে তা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় শিলমোহর দিয়ে। এর পাশাপাশি আবার ধর্মীয় বিভাজনকে আইনিভাবে স্বীকৃতি দিয়ে সমাজকে আরও ভাঙার রাস্তা তৈরি করা হয়েছে। আচ্ছা বলুন তো, একটি নির্দিষ্ট মতের বাইরে থাকা মানুষদের বিধর্মী হিসেবে চিহ্নিত করা শুধুই কি ধর্মীয় অসহিষ্ণুতার প্রকাশ, নাকি এটি ভবিষ্যতের দমন পীড়নের আইনি ভিত্তিও বটে? ফলে এটা একদম জলের মতন পরিষ্কার যে তালিবান আফগানিস্তানকে এমন এক সমাজে রূপান্তরিত করতে চাইছে যেখানে ভয়ই শাসনের প্রধান অস্ত্র। মনে পড়ছে মাও সেতুংয়ের সেই কুখ্যাত উক্তিটি, বন্দুকের নলই ক্ষমতার উৎস। সেই উক্তিকেই কার্যত বাস্তবে রূপ দিচ্ছে কি তালিবানরা। আর এই খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ বেড়েছে সমাজকর্মী এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে। তাদের মতে এর ফলে আফগানিস্তানে বৈষম্য বাড়বে, আইনের চোখে সকলের সমান এই ধারণা ধ্বংস হয়ে যাবে। আফগান মানবাধিকার সংস্থা রাওয়াদারি জানিয়েছে এই আইনে শিশু সুরক্ষার বিষয়টি খুবই দুর্বল। উদাহরণ হিসেবে বলা হয়েছে 30 নম্বর ধারায় শুধুমাত্র হাড় ভেঙে যাওয়া, চামড়া ছিঁড়ে যাওয়া বা শরীরে কালশিটে পড়ার মতন গুরুতর আঘাতকেই অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। কিন্তু শিশুদের ওপর মানসিক নির্যাতন, যৌন সহিংসতা বা অন্যান্য শারীরিক অত্যাচারের বিরুদ্ধে স্পষ্ট কোনো নিষেধাজ্ঞাই নেই ওই আইনে। বরং 48 নম্বর ধারায় নমাজে অবহেলার অভিযোগে 10 বছরের শিশুকেও শাস্তি দেওয়ার অধিকার বাবাকে দেওয়া হয়েছে। রাওয়াদারি আরও জানিয়েছে নতুন এই আদালত বিধিতে একাধিকবার দাস শব্দটি ব্যবহার করা হয়েছে, যা দাসত্বকে পরোক্ষভাবে স্বীকৃতি দিচ্ছে। আইনে বলা হয়েছে অপরাধী স্বাধীন মানুষ হোক বা দাস, উভয়ের ক্ষেত্রেই শাস্তির বিধান প্রযোজ্য। এর পাশাপাশি বিরোধীদের বিদ্রোহী বলে চিহ্নিত করে মৃত্যুদণ্ড দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। শুধু তাই নয়, কাউকে কোনো পাপ করতে দেখলে সাধারণ নাগরিকও নিজ উদ্যোগে শাস্তি দিতে পারবে বলেও উল্লেখ করা হয়েছে নয়া আইনে। এছাড়াও আফগানিস্তানের আইনি কাঠামোর এই পরিবর্তনে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের মোহাম্মদ আসিফ, যিনি একসময় পাকিস্তানের প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন ওই তালিবানিদের দেশে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি জানিয়েছেন, এটা অবিশ্বাস্য যে উলেমার বিচারের আওতা থেকে মুক্ত অথবা আইন অভিজাতদের স্পর্শ করতে পারবে না এবং সমাজে দাস থাকবে যারা শাস্তির যোগ্য। এই বিবৃতিতে তিনি আরও বলেছেন, নতুন এই আইনে 9 বছরের কম বয়সী মেয়েদেরও নারী হিসেবে বিবেচনা করা হবে এবং তাদের বিবাহযোগ্য বলেও গণ্য করা হবে।
এছাড়াও তালিবান বিরোধী রাজনৈতিক জোট সুপ্রিম কাউন্সিল অফ ন্যাশনাল রেজিস্ট্যান্স ফর দ্য সালভেশন অফ আফগানিস্তান এই আইনকে মধ্যযুগের চেয়েও ভয়াবহ বলে আখ্যা দিয়েছে। সংগঠনটির মতে এই বিধান সমতা, মানবিক মর্যাদা এবং দাসত্ব বিরোধী আন্তর্জাতিক নীতির সরাসরি লঙ্ঘন করছে। প্রাক্তন আফগান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ফরিদ হামিদি সামাজিক মাধ্যমে লিখেছেন, এই নথি গোটা জাতিকেই অপমান করছে। তার কথায় এটি মানবিক মর্যাদার উপর সরাসরি আঘাত এবং মানবিক মূল্যবোধের চরম অবমাননা। তবে উদ্বেগের বিষয় হলো যে এই আইন আর কেবলমাত্র খাতায় কলমে সীমাবদ্ধ নেই, বাস্তবেও তা কার্যকর হওয়া শুরু হয়ে গেছে। আফগানিস্তানের নয়া আইন দেশটিকে মধ্যযুগের চেয়েও ভয়াবহ অবস্থার দিকে ঠেলে দিচ্ছে। তবে এই আইন যে বাস্তবে দেখা যাচ্ছে তার একটা উদাহরণ দিয়ে রাখি আপনাদের। তালিবান সুপ্রিম কোর্ট জানিয়েছে, গজনি প্রদেশে চুরি, অবৈধ সম্পর্ক এবং নৈতিক অবক্ষয়ের অভিযোগে এক নারীসহ 5 জনকে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়েছে। স্থানীয় কর্মকর্তা, আদালতের কর্মী, নিরাপত্তা বাহিনী এবং সাধারণ মানুষের সামনে 10 থেকে 35টি করে বেত্রাঘাত, সঙ্গে সাজা 6 মাস থেকে 1 বছরের কারাদণ্ড। সরকারি হিসেবেই গত 10 দিনে অন্তত 37 জনকে প্রকাশ্যে এই বেত্রাঘাত করা হয়েছে। একই সঙ্গে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে 2025 সালে 6 জনের মৃত্যুদণ্ড, 1118 জনকে বেত্রাঘাতের কথাও স্বীকার করে নিয়েছে তালিবান প্রশাসন। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বারবার নিন্দা করা সত্ত্বেও তালিবানরা এই ধরনের শারীরিক শাস্তি কিন্তু চালিয়ে যাচ্ছে এবং এগুলোকে তারা ইসলামী শরিয়ার বাস্তব রূপ বলে দাবি করছে। দেখুন, তালিবান নেতা হিবাতুল্লাহ আখুনজাদার অনুমোদিত 119 অনুচ্ছেদের এই দণ্ডবিধিতে গুলাম বা দাস শব্দের একাধিকবার ব্যবহার হয়েছে। ফলে মানবাধিকার বিশ্লেষকদের আশঙ্কা যে শিশু এবং গৃহভৃত্যদের শোষণ, এমনকি যৌন পীড়ন ঠেকানো অসম্ভব হয়ে উঠতে পারে। যদিও সেখানে সরাসরি যৌন দাসত্বের কথা নেই, তবুও এটি আফগানিস্তানের পুরনো এবং কুখ্যাত বাচাবাজি প্রথার সঙ্গে যুক্ত বলেই মনে করা হচ্ছে, যেখানে দরিদ্র বা অনাথ কিশোরদের কিনে বা জোর করে নর্তক বানিয়ে প্রভাবশালী ব্যক্তিদের যৌন দাসে পরিণত করা হতো। এখানে আপনাদের একটু এই কুখ্যাত বাচাবাজি প্রথা সম্পর্কে জানিয়ে রাখি। বাচাবাজি আফগানিস্তানের একটি কুখ্যাত এবং বিতর্কিত সামাজিক প্রথা। এই প্রথায় সাধারণত দরিদ্র পরিবার বা অনাথ কিশোর ছেলেদের অর্থ বা জোরের মাধ্যমে নিয়ে গিয়ে প্রভাবশালী ব্যক্তিদের কাছে রাখা হতো। ছেলেদের নারীদের মতন সাজিয়ে পোশাক পরিয়ে তাকে আবার নাচ শেখানো হতো এবং বিভিন্ন আসরে তাদের নিয়ে গিয়ে নাচ করানো হতো। কিন্তু এই নাচ শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ থাকতো না। মানবাধিকার সংগঠনগুলোর মতে এর আড়ালে দীর্ঘদিন ধরেই যৌন শোষণ এবং নিপীড়ন চলত। আন্তর্জাতিক মহল এবং মানবাধিকার সংগঠনগুলো এই প্রথাকে শিশু অধিকার লঙ্ঘনের চরম উদাহরণ বলে মনে করে। আফগানিস্তানের আগের সরকার এই প্রথা নিষিদ্ধ করলেও বাস্তবে তা কিন্তু পুরোপুরি বন্ধ করা যায়নি। তালিবানরা ক্ষমতায় আসার পর প্রকাশ্যে বাচাবাজির বিরোধিতা করলেও নতুন আইন এবং এই দাসত্ব সংক্রান্ত ভাষা প্রয়োগ পুনরায় এই প্রথাকে ফের একবার মাথাচাড়া দিয়ে উঠতে সাহায্য করবে বলেই আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা। স্বাভাবিকভাবেই নারী এবং শিশুদের জন্য এই আইন আরও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। আফগান উইমেন্স জাস্টিস মুভমেন্ট একে নিষ্ঠুরতার আইন বলে বর্ণনা করেছে। এরই মধ্যে তালিবানরা মহিলাদের লেখা 140টি বই আবার নিষিদ্ধ করে দিয়েছে। বহু বিষয় পড়ানো বন্ধ করে দেওয়া হয়েছে এবং দুর্যোগের সময়েও মহিলাদের উদ্ধার কার্যত অসম্ভব করে তুলেছে। সে খবর আমরা এডিটার্স ডায়েরির পুরনো একটি এপিসোডে সবিস্তারে আপনাদেরকে জানিয়েছিলাম। ফলে সব দিক থেকে বিবেচনা করলে মানবাধিকার সংগঠন রাওয়াদারি অবিলম্বে এই আইনের কার্যকরণ বন্ধ এবং বাতিলের দাবি জানিয়েছে। তারা জাতিসংঘ, আন্তর্জাতিক অপরাধ আদালত এবং বিশ্ব মানবাধিকার সংস্থাগুলোর হস্তক্ষেপ দাবি করেছে। দেখুন,
এটা স্পষ্ট যে এই আইন মানুষের মর্যাদা, ধর্মীয় সমতা এবং ন্যায় বিচারের নীতিকে প্রকাশ্যে লঙ্ঘন করছে এবং বিশ্ব জনমতের চোখে ইসলামকে বিকৃত করছে। তবুও এখনো পর্যন্ত কোনো বড় আন্তর্জাতিক সংস্থা এই নিয়ে তেমন কোনো মাথা ব্যথা দেখায়নি। কেন নেই? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কিন্তু এই প্রশ্ন কি শুধুমাত্র আফগানিস্তানের জন্য, নাকি এটা সমগ্র বিশ্বের কাছে উদ্বেগের পাশাপাশি ভারতের কাছেও চিন্তার বিষয় হয়ে উঠতে পারে? কারণ ভৌগোলিকভাবে ভারতের কাছাকাছি, রাজনৈতিকভাবে সংবেদনশীল আর নিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ এই আফগানিস্তান দেশটি রাষ্ট্রীয়ভাবে যদি শ্রেণীভিত্তিক বিচার, দাসত্বের ভাষা আর প্রকাশ্যে শাস্তি স্বাভাবিক হয়ে ওঠে, তার প্রভাব সীমান্ত পেরিয়ে যে একদিন এ ভারতেও আসবে না তা কে বলতে পারে? তাছাড়া ইউনেস্কো এবং ইউনিসেফ তারা বলছে আফগানিস্তানে 2.2 মিলিয়ন কিশোরী মেয়েকে মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে। ইউনেস্কো এবং ইউনিসেফ আন্তর্জাতিক শিক্ষা দিবসে ঘোষণা করেছে যে আফগানিস্তান একমাত্র দেশ যেখানে মাধ্যমিক এবং উচ্চশিক্ষায় মেয়েদের জন্য কঠোরভাবে নিষিদ্ধ। আফগানিস্তানের 93% শিশুই বেসিক পড়াশোনাটুকুই জানে না। গ্লোবাল ইস্যুজে একটি প্রতিবেদন বলছে ইউএন ওমেনের একটি সূচকে দেখা যাচ্ছে যে দেশের নারীদের অংশগ্রহণ, সরকারি সিদ্ধান্ত গ্রহণ, উচ্চশিক্ষা, অর্থনৈতিক উদ্যোগ এই সমস্ত ক্ষেত্রেই প্রবলভাবে হ্রাস পেয়েছে। আর এই গোটা বিষয় এতক্ষণ যা যা বললাম আপনাদের, এই সবই কিন্তু আর নৈতিক উদ্বেগের মধ্যে সীমাবদ্ধ থাকার সুযোগ নেই। আফগানিস্তানে যা ঘটছে তা আদতে একটি সমাজকে পরিকল্পিতভাবে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার রাষ্ট্রীয় প্রকল্প বা চক্রান্ত। যখন একটি রাষ্ট্রই শিক্ষাকে নিষিদ্ধ করে দেয়, নারীদের নিম্ন শ্রেণীতে নামিয়ে আনে এবং আইনের নামে বৈষম্যকে বৈধতা দেয়, তখন সেই রাষ্ট্র নিজেই অস্থিতিশীলতার কারখানায় পরিণত হয়, তাই না? এই অস্থিতিশীলতা আবার সীমান্ত মানে না। ভারত এমন এক অঞ্চলে অবস্থান করছে যেখানে একদিকে পাকিস্তানের দীর্ঘদিনের মৌলবাদী রাজনীতি, অন্যদিকে বাংলাদেশের ভেতরে উঁকি দেওয়া ধর্মীয় মেরুকরণ। এই দুইয়ের মাঝে আফগানিস্তানের এই মধ্যযুগীয় প্রত্যাবর্তন নিঃসন্দেহে কিন্তু উদ্বেগজনক। আজ আফগানিস্তানে যে অশিক্ষা এবং ভয়কে স্বাভাবিক করে তোলার চেষ্টা চলছে, তা আগামী প্রজন্মের মধ্যে কী ধরনের মানসিকতা তৈরি করবে সে প্রশ্ন কিন্তু এড়িয়ে যাওয়া যাচ্ছে না। সমাজের একটা বড় অংশ ন্যূনতম শিক্ষার বাইরে। এই শূন্যতা একদিন আদর্শিক আগ্রাসনের পথ খুলে দেবে, ইতিহাসে তার প্রমাণ রয়েছে। তাই আফগানিস্তানের এই অবক্ষয়কে ওদের আভ্যন্তরীণ বিষয় বলে পাশ কাটিয়ে যাওয়াটা ভারত সহ গোটা বিশ্বের জন্যই এক মারাত্মক আত্মতুষ্টি হতে পারে। কারণ দক্ষিণ এশিয়ায় একটি রাষ্ট্র যদি ভয়, বৈষম্য আর অমানবিকতাকে শাসনের ভিত্তি করে তোলে, তার ঢেউ একদিন না একদিন তার পার্শ্ববর্তী দেশগুলোতে আছড়ে পড়তে পারে। তাই মধ্যযুগে ফিরতে চলা এই আফগানিস্তানকে সঠিক পথে আনতে গোটা বিশ্বকেই উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে। আমেরিকা সহ শক্তিধর দেশগুলো সেই উদ্যোগ নেয় কিনা এখন সেটাই দেখার। আজ এ পর্যন্তই। নমস্কার।